আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 11 হিস্ট্রি সাজেশান 2021, অর্থাৎ তোমরা যারা 2021 সালে একাদশ শ্রেণীতে পড়ো এবং অ্যানুয়াল পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আমি হাজির। তো তোমরা আগে দেখে নাও কোশ্চেন প্যাটার্ন। তোমাদের কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। এমসিকিউ থাকবে 1x24, এসএকিউ থাকবে 1x16 সমান সমান 16টি, আর ডিএকিউ থাকবে 8x5 অর্থাৎ 5খানা 5 40। এবং তোমরা জানো তোমাদের সিলেবাস 2021 সালের জন্য একটু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় অবধি তোমাদের পরীক্ষায় রেখেছে এবং সপ্তম এবং অষ্টম অধ্যায় কিন্তু পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। তাহলে সেইভাবে কিন্তু সাজেশানটা আমি তৈরি করেছি এবং আশা করি এই সাজেশান যদি তোমরা ভালো করে প্রস্তুতি নাও, এখান থেকে তোমরা সবকটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো চলো আমি অধ্যায় টু অধ্যায় সাজেশানগুলি তোমার সাথে আলোচনা করে দিই। তাহলে দেখো, প্রথমে আমি শুরু করছি দ্বিতীয় অধ্যায় থেকে। যেহেতু প্রথম অধ্যায় তোমাদের ইতিহাস জানা ও বোঝা, এই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন পরীক্ষায় দেয়া হবে না, তার জন্য দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছি। দ্বিতীয় অধ্যায়ের নাম তোমরা দেখে নাও, আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতা সমূহ। তো এখান থেকে দেখো এমসিকিউ 1x3 থাকবে আর ডিকিউ থাকবে 4x4, অর্থাৎ 8 দুখানা প্রশ্ন থাকতে পারে, 4 + 4 মিলিয়ে 8। তো এখান থেকে তোমরা কি প্রশ্ন পড়বে দেখো, 1 নম্বরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এই প্রশ্নটি আসার খুব সম্ভাবনা আছে এবছরে। কি বলেছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা করো, এই সভ্যতার পতনের কারণ লেখো। ভালো করে প্রশ্নটি তৈরি করে রাখো। দেখো 3খানা স্টার আমি দিয়েছি, অর্থাৎ এই প্রশ্নটি এবছরে আসার প্রবল সম্ভাবনা। 2 নম্বর প্রশ্ন দেখো, নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, এই যুগের গুরুত্ব কী। এই প্রশ্নটি কিন্তু অথবা দিয়ে আসতে পারে। কেমন হবে, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ উত্তরটা প্রায় একই উত্তর হবে, তাই একটি প্রশ্ন অথবাটাও তোমাদের জানতে হবে, কারণ অনেকে অনেক সময় গুলিয়ে ফেলো। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন মিশরের সাংস্কৃতিক সাফল্য বিচার করো। অথবা দিয়ে প্রশ্নটি কিন্তু আসে, প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো। তাহলে দেখতে পাচ্ছ তোমরা বাকিগুলো তাই 2টো করে স্টার চিহ্ন দিয়েছি। 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো, এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 5 নম্বরের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 5টি প্রশ্ন ভালো করে তৈরি করে রাখতে হবে। এবং আমি একটা কথা বলবো, তোমাদের ইতিহাস যারা খুব ভালোবাসো, বারবার বলবো যে ইতিহাস নিয়ে যদি পড়াশোনা করতে চাও, অবশ্যই ইতিহাসের টেক্সট বইটিকে তোমরা বারবার রিডিং মারো এবং যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বা সাল আছে সেগুলোকে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো। এইভাবে ইতিহাস সাবজেক্টটিকে যদি পড়া যায় তাহলে কিন্তু ইতিহাসে ভালো নম্বর পাওয়া যায়। এবং তার সাথে এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করে রাখো, তো এর মধ্যেই তোমরা বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো পরের অধ্যায় আমরা যাই। তো তোমরা দেখো তৃতীয় অধ্যায়ের নাম তোমরা দেখতে পাচ্ছ, রাজনৈতিক বিবর্তন, শাসন কার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা। এখান থেকে কী কী প্রশ্ন আসবে দেখো, এমসিকিউ 1x3, এসএকিউ 1x2, ডিএকিউ হচ্ছে তোমার 4x4 অর্থাৎ 8। অর্থাৎ এইভাবে তোমাদের প্রশ্নের প্যাটার্ন থাকছে। তো এখান থেকে 3টি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, 3টি প্রশ্নই তোমাদের ভালো করে পড়তে হবে। তো এক একটা তো পরীক্ষা আসার চান্স খুবই আছে। তো একের প্রশ্নটা কি বলেছে, গ্রিসের নগর রাষ্ট্র বা পলিসগুলির উদ্ভবের কারণ উল্লেখ করো। এর সাথে পলিসগুলির বৈশিষ্ট্য এবং পতনের কারণ আলোচনা করো। ভালো করে তোমরা এই প্রশ্নটাকে তৈরি করে রাখবে, এই প্রশ্নটা কিন্তু আসবে। 2 নম্বরের প্রশ্ন তোমরা দেখো কি বলেছে, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক আলোচনা করো। আর 3 নম্বরের প্রশ্ন বলেছে, মৌর্য ও ম্যাসিডন সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। তো কিন্তু আমি বারবার বলছি, তোমাদের ইতিহাসে ভালো নাম্বার তুলতে গেলে বইটাকে রিডিং দিয়ে পড়ো। আর যদি কেউ ভাবো তোমরা ইতিহাস নিয়েই পড়াশোনা করবে, তো আমি বলবো ইতিহাসটাকে ভালোবেসে পড়ো। প্রশ্ন উত্তরগুলো দ্রুত তোমরা রিডিং মারো, দেখবে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তাহলে এই
তৃতীয় অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন দিলাম, এই 3টি প্রশ্নই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এবারে চলে আসো চতুর্থ অধ্যায়। তো দেখো এখানে অধ্যায়টার নাম হচ্ছে কি, রাষ্ট্রের প্রকৃতি ও তার পরিচালন যন্ত্র। তো এখান থেকে এমসিকিউ দেবে 1x3, এসিকিউ দেবে 1x3 এবং ডিএকিউ দেবে না 4x4, অর্থাৎ 8 একটা। এইভাবে এখানে প্রশ্ন হবে। তো এখান থেকে কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তা একবার দেখে নাও। কি বলেছে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে ইক্তাপোতা কি, ইক্তাপোতার উদ্ভব ও তার বৈশিষ্ট্য আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে এটা তৈরি করবে। 2, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার বর্ণনা দাও। অর্থাৎ 1 আর 2 এর মধ্যে একটি প্রশ্ন অবশ্যই তোমাদের এবছরের পরীক্ষায় থাকছে। 3 নম্বর দেখে নাও, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো। ফের বলছি, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো। এটিও কিন্তু প্রশ্নটি আসার মতো, ভালো করে এটিও তৈরি করবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, ভারতে মুঘল আমলে প্রবর্তিত মানসাবদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটিও কিন্তু খুব ভালো প্রশ্ন, ভালো করে তৈরি করবে। তাহলে আমাদের 4 নম্বর অধ্যায় থেকে 4টি প্রশ্ন দিলাম, 4টি প্রশ্ন ভালো করে তৈরি করে নেবে। তো চলে আসো পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ের নামটা তোমরা দেখে নাও, অর্থনীতির বিভিন্ন দিক। এমসিকিউ থাকছে 1x3, এসিকিউ থাকছে 1x3, ডিএকিউ থাকছে 8 और 4+4, অর্থাৎ একটা প্রশ্ন আসতে পারে ডাইরেক্ট 8 নম্বরে, অথবা দুটো প্রশ্ন 4+4-এ আসতে পারে। তো একের প্রশ্নটা তোমরা দেখে নাও, সামন্ততন্ত্র বলতে কী বোঝায়? ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে যা জানো লেখো। তাহলে এটা হয়ে গেল 1 নম্বর প্রশ্ন। তো চলো দুয়েরটা দেখি। তো 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে, ম্যানার ব্যবস্থা বলতে কী বোঝায়? এর সাথে সামন্ততন্ত্রের যুগে ম্যানার ব্যবস্থা বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশের সামন্ততন্ত্রের উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। 3টি প্রশ্ন দিলাম, 3টি প্রশ্নই তোমাদের এখান থেকে পড়তে খুব ভালো হবে, কারণ 3টির মধ্যে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাই চলো ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায়ের নামটা তোমরা দেখে নাও, গতিশীল সমাজ। এখান থেকে দেখো এমসিকিউ থাকছে 1x3, এসিকিউ থাকছে 1x2 আর ডিএকিউ দেখো 8 और 3+5। এইভাবে কিন্তু প্রশ্ন হবে। তো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে? প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থানের ওপর একটি প্রবন্ধ রচনা করো। 2, প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় ও কার্যাবলী আলোচনা করো। 3, প্রাচীন মিশরে রানী নেফারতিতির পরিচয় ও কার্যাবলী বর্ণনা করো। তো দেখো 2 আর 3 নম্বরের প্রশ্নটি কিন্তু ডাইরেক্ট 8-এও আসতে পারে, অথবা দুটো প্রশ্ন মিলিয়ে 4+4 এইভাবেও কিন্তু 8 হতে পারে। আচ্ছা, 4 নম্বরের প্রশ্ন, ভারতের ইতিহাসে সুলতানা রাজিয়া ও নূরজাহানের অবদান আলোচনা করা। যেমন এই প্রশ্নটি যদি আসে 4+4 8, এইভাবে কিন্তু পরীক্ষায় দেবে। তো আশা করি তোমরা এই ষষ্ঠ অধ্যায় অবধি তোমাদের পরীক্ষায় থাকছে এবারে, তাই এই অবধি সাজেশন দেওয়া হলো। তো আশা করি সাজেশনটি তোমরা ভালো করে তৈরি করে নেবে এবং তোমরা ভালো করে পড়াশোনা করো, আর ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও, আর ভিডিওটি আমি এখানে শেষ করলাম।